সেটা হলো হিউম্যান গ্রোথ অ্যান্ড বিহেভিয়ার। তার ইউনিট 3 আর 4 নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আজকে আমরা এই বিষয়গুলো জানবো কি কি আছে এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা দেখি প্রথমে বলতে যে প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আজকে আমরা জানবো প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি প্রিন্সিপালস আছে, মানে কিছু এর নীতি আছে, কিছু রুলস আছে। সেই রুলস গুলো কিভাবে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সিন্স বার্থ, জন্ম থেকে আমাদের বিভিন্ন যে স্টেজ গুলো আমাদের লাইফ সাইকেলের মধ্যে রয়েছে, সেগুলো আমাদের সেই স্টেজ গুলোতে কি কি নিয়মে বা কি কি নীতি মেনে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় সেগুলো আমরা জানবো। সেগুলো কি কি আশা করি তোমরা বিভিন্ন আমাদের যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট গুলো জেনেছো, সেগুলো আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি। ফার্স্ট হলো তোমাদের ইনফ্যান্সি, মানে জেনারেল বলছি, আমি কোনো অথারের ইয়ে ধরে বলছি না বা কোনো স্কলার ইয়ে ধরে বলছি না, আমি জাস্ট জেনারেল একটু আলোচনা করে নিচ্ছি। সেটা হলো ইনফ্যান্সি, তারপর চাইল্ডহুড। চাইল্ডহুডের মধ্যে দুটো ভাগ আছে, প্রি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, অ্যাডাল্টহুড, ওল্ড এজ বা এজিং, এইভাবে বিভিন্ন ভাগ আছে। তারপর তোমরা এটাকে চেঞ্জ করে তোমাদের নিজের মতো করে বলতে পারো ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স আবার দুটো ভাগ আছে, আর্লি অ্যাডোলেসেন্ট, লেটার অ্যাডোলেসেন্ট, এইভাবে। তারপরে তোমার অ্যাডাল্টহুড, তারপরে তোমার ইউথ, তারপরে তোমার ওল্ড এজ, এইভাবে তোমাদের মতো করে বলতে পারো। বেশ, আমরা আজকে প্রিন্সিপাল গুলো আমরা দেখবো। প্রিন্সিপাল গুলো কি বলছে? ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপালস অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে যার একটা কন্টিনিউশন থাকে, যার কোনো এন্ডিং নেই। সেই ক্ষেত্রে এখানে বলছে ডেভেলপমেন্ট প্রসেস ইজ এ লং লাইফ প্রসেস, ইজ এ নেভার এন্ডিং প্রসেস। মানে আমাদের সিন্স বার্থ থেকে একদম ওল্ড এজ পর্যন্ত, মানে একদম টিল ডেথ পর্যন্ত আমাদের কিছু না কিছু ডেভেলপমেন্ট হতেই থাকে। সেগুলো কি বলছে আমরা একটু দেখি, আলোচনা করি। Development follows the principle of continuity, which means that one's life, it is a never-ending process. It starts since conception, মানে জন্মের আগের থেকেও বলছে, কনসেপশন থেকে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আমরা দেখতে পাই। এটা একদম থ্রু আউট দা আমাদের লাইফ সাইকেল পর্যন্ত এটা চলতে থাকে। ডেভেলপমেন্ট গুলো কি কি আমাদের কি কি ধরনের ডেভেলপমেন্ট? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট, সাইকোসোশাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তারপরে তোমার কগনিশনাল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট গুলো থ্রু আউট দ্য লাইফ সাইকেল আমাদের মধ্যে থেকে যায় বা আমাদের মধ্যে এগুলো দেখা যায়। সেকেন্ড কি বলছে? প্রিন্সিপাল অফ ল্যাক অফ ইউনিফর্মিটি ইন দ্য ডেভেলপমেন্টাল রেট, মানে ল্যাক অফ ইউনিফর্মিটি মানে ডেভেলপমেন্টের যে রেট আর কি, যেই গতিতে আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হয়, ছেলে হোক মেয়ে হোক, তার ডেভেলপমেন্টের রেটটা কিন্তু ইউনিফর্মিটি আছে, ইউনিফর্মিটি নেই, ল্যাক অফ ইউনিফর্মিটি। কারণ এটা কেন বলছে ল্যাক অফ ইউনিফর্মিটি কেন আছে সেটা আমরা দেখি। ডেভেলপমেন্ট দো কন্টিনিউয়াস ডাজ নট এক্সিবিট steadiness and uniformity in terms of rate development or in the developmental periods and stages of life. In passing through the developmental stage, the changes are often so silent and gradual as to be at most invisible over a long duration, but sometimes they are so fast to be noticed quite easily. মানে বয়সটা কিন্তু একই, ধরো কোনো একটা 5 বছর কি 7 বছরের একটা ছেলে ও মেয়ের ডেভেলপমেন্ট রেটটা দেখবে অনেক সময় ডিফার করে। দেখা গেল একটা কোনো একটা ছেলের এমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে 7 বছর বয়স, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার 12 বছর, 13 বছর কি 10 বছর বয়স। আবার আবার উল্টোটা অনেক ক্ষেত্রে হয়, দেখবে 10 বছর কিংবা 11 বছরের একটা ছেলে, কিন্তু তার সেরকম ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা কগনিশন ডেভেলপমেন্ট হয়নি, তাকে দেখে মনে হচ্ছে যেন তার মানে অ্যাকচুয়াল যা বয়স তার থেকে বয়স কম মনে হয়। কেন? তাদের ডেভেলপমেন্ট রেটটা কম, ডেভেলপমেন্ট রেটটা যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে হয়নি। আর উল্টোটাও হয়, যেটা বললাম, হয়তো 5-7 বছর ছেলে এমন তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে, সে দেখা গেল তার 10 বছর বা 12 বছর।
মানে এই ডিফারেন্সটা দেখা যায়, মানে ডেভেলপমেন্ট রেটের মানে তার যে পরিমাপ সেটা তোমার এজ টু এজ ভ্যারি করে। তারপর আমরা দেখি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো, মেল ফিমেল দেখে তাদের ডেভেলপমেন্ট গুলো মেয়েদের ক্ষেত্রে অন্যরকম হয়, ছেলেদের ক্ষেত্রে অন্যরকম হয়। তাদের ফিজিক্যাল চেঞ্জেস গুলো সেইভাবে হয়। মেয়েদের যেমন বড় বড় চুল হচ্ছে, ছেলেদের সেরকম তোমার ছেলেদের মতো চুল হচ্ছে। ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট গুলো ডিফার করে, সেই জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা এখানে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। মানে দেখো এর আগেরটা বললাম যে ল্যাক অফ ইউনিফর্মিটি ইন ডেভেলপমেন্টাল রেট, মানে গ্রোথের যে বৃদ্ধি বা আমাদের ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট তার রেটটা ডিফার করছে। আর এখানে বলছে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। প্যাটার্ন মানে এখানে তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে ধরো কগনিশন ডেভেলপমেন্ট, তারপর আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর আমাদের কোনো কিছু জিনিস রেকগনিশন যে ডেভেলপমেন্ট, এই প্যাটার্ন গুলো সবারই ক্ষেত্রেই মানে একটা মানে যেই বয়সে যে গ্রোথ বা ডেভেলপমেন্ট হওয়া উচিত সেইগুলি আমরা দেখতে পাই। মানে 5-7 বছর বয়সে যে 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 ডেভেলপমেন্ট বা যে আমাদের কগনিশন ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেগুলো হওয়ার কথা সেগুলো ওই বয়সেই হচ্ছে। সেটা হচ্ছে ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। এটা একটু ডিটেলসে দেখি কি বলছে এখানে। Although there seems to be lack of clear uniformity rate of development in the individual differences with regard to the process and outcome of the various stages of development, yet to definite pattern of other dimension language এখানে কি 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 ধরনের আমাদের ডেভেলপমেন্টাল প্যাটার্ন বা ইউনিফর্মিটি অফ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা তোমাদের ধরো সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিশনাল ডেভেলপমেন্ট, এগুলো এই প্যাটার্ন গুলো ছেলে এবং মেয়ে একটা সার্টেন এজে আমরা অ্যাক্রস দ্য সোসাইটি বা অ্যাক্রস দ্য রিলিজিয়ন একই ধরনের আমরা ডেভেলপমেন্ট দেখতে পাই। মানে একজন ধরো ওয়েস্টার্ন কান্ট্রিজ একজন ধরো 5 বছরের বাচ্চা ছিল এবং ইন্ডিয়ান একজন কালচারে একজন 5 বছরের বাচ্চা ছিল, ওরও যা ডেভেলপমেন্ট প্যাটার্ন হবে এরও তার ডেভেলপমেন্ট প্যাটার্ন একই হবে। জন্য বলছি যে ইউনিফর্মিটি অফ প্যাটার্ন আমরা দেখতে পাই যে হিউম্যান বিংস এর মধ্যে, সে কোন কান্ট্রি থেকে বিলং করছে বা কোন রিলিজিয়ন থেকে বিলং করছে সেগুলো আমরা এখানে দেখি না। আমরা এখানে এজের উপর ডিপেন্ড করে যে যে ডেভেলপমেন্ট গুলো হয় সেই ডেভেলপমেন্ট গুলো সব ক্ষেত্রেই সমান হয়, সেই প্যাটার্নটা একই থাকে। নেক্সট বলছে দ্য প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক রেসপন্স। দেখো বাচ্চা যখন কান্দে মানে কম বয়সে তার ধরো খিদে পাওয়ার কান্না বা ধরো তার কোনো ইরিটেশন হচ্ছে বা অস্বস্তি বোধ করেছে, তার যে কান্না, এই কান্নার ভ্যারাইটি গুলো আমরা বুঝতে পারি, আমাদের একই রকম লাগে। এটা বয়স বাড়ার সাথে সাথে আমরা কোনটা কান্নার আওয়াজ, কোনটা হয়তো যে বিরক্তি ভাব প্রকাশ করছে বা সে হয়তো তাকে হয়তো মা শুয়ে রেখেছে, সে শুতে চাচ্ছে না, সে উঠে বসে থাকতে চাইছে বা খেলতে চাইছে, তার যে কান্নার আওয়াজ এগুলো আমরা টোন গুলো আমরা ডিফার করতে পারি একটা সার্টেন পিরিয়ডের পর। সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক রেসপন্স। কান্না ধরো ব্রেস্ট ফিডিং হবে, সেক্ষেত্রে বাচ্চা কান্নার টিউনটা অন্যরকম হবে। ধরো কোনো কিছু খেলনা সে খেলছিল, সে খেলনাটা তো কেড়ে নিয়েছে, বাচ্চা হয়তো খেলনা চাইছে খেলবে বলে, তার কান্নার ধরনটা অন্যরকম হবে। মানে জেনারেল টু স্পেসিফিক। কম বয়সে তার কান্নার ইয়েটা আমরা বুঝতেই পারি না যে একই রকম থাকে, খিদে পাওয়ার কান্না হোক বা খেলবে তার কান্না হোক, সেগুলো একই রকম থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা স্পেসিফিক হয়। ঠিক আছে, নেক্সট দেখছি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে বলতে চাইছি যে এখানে আমাদের যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বা কগনিশন ডেভেলপমেন্ট, তার একটা ইন্টিগ্রেশন থাকে। ধরো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটা সামঞ্জস্য থেকে
তারা বড় হয়। খুব কম বয়সে তো আমরা অ্যালফাবেট গুলো শিখে যেতে পারি না, বা ওয়ার্ডস গুলো আমরা তো শিখে যেতে পারি না। ধীরে ধীরে প্রথমে আমরা কি শিখি, প্রথমে আমরা অ্যালফাবেট গুলো শিখি, তারপর আমরা ওয়ার্ডিং গুলো শিখি। হঠাৎ করে আমরা তো ডিরেক্টলি ওয়ার্ড গুলো আমরা শিখে নিতে পারি না। সেভাবে বলছি, একটা ইন্টিগ্রেশন থাকে আর কি, মানে একটা স্টেপ বাই স্টেপ আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, মানে একটা সামঞ্জস্য বজায় রেখে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিশন ডেভেলপমেন্ট এইগুলো হয়। তারপরে কি বলছি, প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন। ইন্টার রিলেশন মানে আমাদের বডির ডেভেলপমেন্টের সাথে আমাদের কগনিশন ডেভেলপমেন্টের একটা সামঞ্জস্য থাকে, বা আমাদের সাইকোলজিক্যাল যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে তার সাথে আমাদের কগনিশন ডেভেলপমেন্টের একটা সামঞ্জস্য থাকে। মানে ডেভেলপমেন্টের একটা সামঞ্জস্যপূর্ণ একটা ফেনোমেনা, যেখানে তোমার ফিজিক্যালের সাথে সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালের সাথে কগনিশন ডেভেলপমেন্ট বা সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট একটা সামঞ্জস্যপূর্ণ একটা একটা ব্যালেন্স ওয়েতে আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়। সেটা হলো ইন্টার রিলেশন। প্রিন্সিপাল অফ ইন্টারাকশন। ইন্টারাকশন মানে আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে, পিয়ার্স আছে, তারপর এনভায়রনমেন্ট আছে, এদের সাথে ইন্টারাকশন করে আমাদের লার্নিং গুলো হচ্ছে। কিভাবে হচ্ছে, ধরো আমাদেরকে ধরো বস্তু শেখা, যে এটা জলের বোতল বা এটা চেয়ার, এটা আমরা কোথায়, এটা ফ্যামিলি থেকে শিখছি, বাবা মা আমাদেরকে শেখাচ্ছে, বা আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা শেখাচ্ছে। এবং আমরা যখন এনভায়রনমেন্টে যখন বেরোচ্ছি, মানে বাড়ির বাইরে যখন বেরোচ্ছি, কোনটা গাছপালা, কোনটা পশু পাখি, কোনটা কি গাছ, এগুলো আমরা চিনতে শিখছি। মানে আমরা ইন্টারাকশন করছি, আমরা এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হচ্ছি। সেটা হলো ইন্টারাকশন। ইন্টারাকশন কাদের সাথে হচ্ছে, ফ্যামিলি মেম্বারদের সাথে হচ্ছে, হিউম্যান বিংস এর সাথে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টের সাথে। প্রিন্সিপাল অফ সেফি সেফিক্যালোডিয়াল। প্রিন্সিপাল অফ CEPHALOCAUDAL। সেফিক্যালোডিয়াল মানে বলতে চাইছি যে এখানে আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে ফ্রম লংগিটিউডিনাল অ্যাক্সিস, মানে হেড টু ফুট। এটা কি বলছে একটু দেখি আমরা। দ্যাট ইজ ওয়াই বিফোর ইট কামস এবল টু স্ট্যান্ড। আমাদের প্রথমে ডেভেলপমেন্ট প্রসেস নিয়ার দ্য ডিস্টেন্স পার্ট অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট আমাদের প্রথমে হচ্ছে ব্রেনে, ব্রেনের পরে হচ্ছে আমাদের মাসেলস গুলো ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর আমাদের তোমার বাকি পার্টস গুলো হচ্ছে আর কি। ডেভেলপমেন্ট মানে এখানে কগনিশন ডেভেলপমেন্টের কথা বলা। ব্রেন আমাদের তো, ব্রেন তো আমাদের বাচ্চার বয়স থেকে থেকে ধীরে ধীরে আমাদের ডেভেলপমেন্ট হয়। ওখানে একটা আমাদের কগনিশন ডেভেলপমেন্ট মানে চেনার ক্ষমতাটা আমাদের ডেভেলপ হয়। মাকে আমরা মা বলি, বাবাকে বাবা বলি, তারপর আমাদের আঙ্কেল আন্টি, এই রেকগনিশন গুলো আমাদের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে আর একটা জিনিস বলছে যে আমাদের তোমার কন্ট্রোল, আমাদের বডিটাকে কন্ট্রোল করার ডেভেলপ হচ্ছে প্রথমে ব্রেনে, ব্রেন থেকে হচ্ছে আমাদের হ্যান্ড, হাতে, তারপরে লাস্টে হলো পায়ে। এই একটা লংগিটিউডিনাল একটা প্রসেস রয়েছে। আমাদের শরীরে ভারসাম্য বজায় রক্ষার ক্ষেত্রে প্রথমে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে ব্রেনের, ব্রেনের পরে হলো হ্যান্ডস, হ্যান্ডস এর পরে হলো ফুট, লেগ। এটাকে বলছে একটা সেফিকিউডিয়াল প্রসেস। তারপরে হলো প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি। প্রেডিক্টিবিলিটি মানে আমরা কোনো কিছু একটা আগাম ধারণা করতে পারি বা অ্যাজিউম করতে পারি। এটা কি বলছে, ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল। মানে কোনো একটা বাচ্চা ধরো সে খুব ধরো মানে ধরো সে পড়ে গেলে কাঁদছে না, বা তাকে হয়তো একটু বেশি মারলে কম কাঁদছে, কান্নাকাটি ধরনটা কম। বা দেখা গেল সে চেয়ার থেকে পড়ে গেল, বা হয়তো নিজেই একা একা হয়তো সিঁড়িতে উঠতে উঠতে, বা হয়তো চেয়ারে দাঁড়ানোর সময় হয়তো পড়ে গেল, সেক্ষেত্রে ব্যথাটা কম হয়, কান্নাকাটি কম হয়। এর থেকে আমরা কি বুঝতে পারি, এক্ষেত্রে বুঝতে পারি যে তার শারীরিক ডেভেলপমেন্ট খুব স্ট্রং হয়েছে, মানে তার বোন গুলো খুব শক্ত, তার মাসেল গুলো খুব শক্ত। এর থেকে আমরা কি প্রেডিক্ট করতে পারি যে ইন ফিউচারে এই ছেলেটা অনেক কর্মঠ হবে, মানে তার একটা বলিষ্ঠপূর্ণ একটা শরীর হবে, তার মাসেল ডেভেলপমেন্টটা খুব ভালো হবে। অন্য ক্ষেত্রে, অপোজিট ক্ষেত্রে যদি দেখি, কোনো বাচ্চা হয়তো এমনি জাস্ট বসে থাকতে থাকতে হয়তো পড়ে গেল, ভীষণ জোরে কান্নাকাটি করছে, মাও তাকে অনেক চুপ করানোর চেষ্টা করছে, কিন্তু সে চুপ
করছে না, বা দেখা গেল সিঁড়িতে উঠতে গিয়ে বা চেয়ার ধরে উঠতে গিয়ে হয়তো পড়ে গেল, প্রচন্ড কান্নাকাটি করছে, বা দেখা গেল তোর হয়তো পাটা কোনো কারণে হয়তো মোচড় খেয়ে গেল, হাতটা হয়তো মোচড় খেয়ে গেল, সেক্ষেত্রে সে খুব ভালনারেবল, মানে তার অতটা মাসেল ডেভেলপমেন্ট বা বোনস এর অত ডেভেলপমেন্ট অতটা হয়নি, তো বোঝা যায় যে সে ইন ফিউচারে সে মানে খুবই ভালনারেবল, মানে একটা প্রেডিক্টিবিলিটির একটা ইয়ে আমরা করি। ঠিক আছে, এগুলি মোটামুটি বেশ। এরপর আমরা দেখি হলো আমরা দেখি যে বিভিন্ন স্টেজেস অফ ডেভেলপমেন্ট, বেসিক হিউম্যান নিড অ্যাডাল্টহুড। এখানে বিভিন্ন স্টেজের কথা বলা হয়েছে, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, বিভিন্ন অর্থাৎ তাদের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের স্টেজেস এর, এবং তাদের কি কি সেই স্টেজগুলোতে কি কি ধরনের ডেভেলপমেন্ট হয় সেটা বিভিন্ন অথার এখানে এক্সপ্লেন করেছে, সেগুলো আমরা দেখব। প্রথম হলো সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল স্টেজের কথা বলেছেন, সেগুলো আমরা দেখব, সেগুলো আমরা জানবো। কি বলেছেন সিগমন্ড ফ্রয়েড? সিগমন্ড ফ্রয়েডের এখানে আমার 5টা স্টেজের কথা উনি বলেছেন। এগুলো কি, এগুলো আমরা একটু দেখি। উনি বলেছেন আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা আমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্টটা আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। সেই স্টেজগুলো কি কি হলো? নাম্বার 1 হলো ওরাল স্টেজ। ওরাল স্টেজ কোনটাকে বলছে? সিন্স বার্থ টু 12 থেকে 18 মান্থ, মানে 1.5 মান্থ, 1.5 ইয়ার, 1 ইয়ার হাফ মান্থ, হাফ ইয়ার সরি, 12 থেকে 18 মাস পর্যন্ত ওরাল। ওরাল স্টেজে কি, ওরাল স্টেজে বাচ্চারা জেনারেলি মুখের মাধ্যমে গ্র্যাটিফিকেশন বা তাদের এনজয়মেন্টটা তারা উপভোগ করে। কোনো ধরো মানে হাত হয়তো মুখে দেয়, মায়ের হয়তো হাত মুখে দেয়, মানে থ্রু স্পিকিং, মাউথিং, ইটিং, মানে যা কিছু পায় তারা মুখের মাধ্যমে চুষে বা মুখের মাধ্যমে ভরে, মুখের মাধ্যমে খায় না, মুখে ঢোকানোর মাধ্যমে তারা গ্র্যাটিফিকেশন বা একটা এনজয়মেন্ট বা একটা তৃপ্তি অনুভব করে, সেটা হলো ওরাল স্টেজ। তারপরে হচ্ছে অ্যানাল স্টেজ। অ্যানাল স্টেজ কি করে? গ্র্যাটিফিকেশন তারা এই এটাতে কি, এটা একটা মজার জিনিস গল্প আছে, সেটা হলো টয়লেট ট্রেনিং। এই মানে 12 থেকে 18 মাস টু 3 ইয়ার্স, এই স্টেজে বাচ্চাদেরকে টয়লেট ট্রেনিং এর শেখানো হয়। সেক্ষেত্রে কি হয়, বাচ্চারা জেনারেলি টয়লেট করতে চায় না, অনেকক্ষণ ধরে হয়তো তারা তার মারা পটি প্যানে তাদেরকে বসিয়ে রাখছে, বা অনেক ক্ষেত্রে যাদের পটি প্যান নেই তারা দেখো বাচ্চাদেরকে যেমন পটি করে আর কি, সেইভাবে পটি করানোর সেই পোজে বা জেস্টারে রাখলো, কিন্তু তারা এটা করলো না। অনেক ক্ষেত্রে এখানে কি হয়, বাচ্চারা হয়তো তারা ল্যাট্রিন করলো বা পটি করলো, অনেক ক্ষেত্রে হয়তো পটি তারা করলো না। এবার যারা ওই পটিটা সেই যখন ট্রেনিং দেওয়া হচ্ছে সেই হিসাবে যদি করে নেয়, সেক্ষেত্রে তাদের ইন ফিউচার টয়লেট ট্রেনিংটা ভালো হলো। যারা করে না হয়তো তাদের বিছানাতেই হয়তো অনেকে করে দিল, তারপর হয়তো অনেকে তোমার যখন টয়লেট ট্রেনিং করাচ্ছে তখন টয়লেট ট্রেনিং করছে না, তো পরে হয়তো তার সুবিধা মতো বা সময় মতো হয়তো করছে। সেক্ষেত্রে ইন ফিউচারে তাদের টয়লেট ট্রেনিংটা ঠিকঠাকভাবে হচ্ছে, তারা এটাকে অনেকটা তাদের খেয়াল খুশি মতো বা মর্জি মতো তারা এটা করছে। সেক্ষেত্রে টয়লেট ট্রেনিংটা অনেক ক্ষেত্রে তাদের প্যারেন্টস দের উপর ডিপেন্ড করে, যে প্যারেন্টস কিভাবে ট্রেনিং দিচ্ছে তার উপর ডিপেন্ড করে বাচ্চাদের সেই টয়লেট ট্রেনিং এর লার্নিংটা সেভাবে বাচ্চাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। তারপর হলো ফ্যালিক স্টেজ। ফ্যালিক স্টেজটা হলো 3 to 5 to 6 ইয়ার্স, মানে 3 বছর থেকে 5-6 বছরের মধ্যে বয়সটাকে বলা হয়েছে ফ্যালিক স্টেজ। PHALLIC, ফ্যালিক স্টেজ। এটাতে কি বলা হচ্ছে? ইন্টারেস্ট ইন জেনাইটালস কামিং ফ্রম দ্য ওফিডিয়াল কনফ্লিক্ট লিডিং টু আইডেন্টিফিকেশন উইথ দ্য সেম সেক্স প্যারেন্ট। মানে এই বয়সে বাচ্চারা
তাদের অপোজিট সেক্সুয়াল আইডেন্টিফিকেশনে তারা এই প্রসেসের মধ্যে দিয়ে তারা চায়, মানে ছেলেরা তার সমবয়সী কারা ছেলে কারা মেয়ে সেগুলো তারা আইডেন্টিফিকেশন করতে পারে এবং অপোজিট সেক্সুয়ালের প্রতি একটু ইন্টারেস্ট তারা শো করে, বা তাদের অপোজিট সেক্সের প্রতি তাদের সেক্সুয়াল ডেভেলপমেন্টটা এই যে ক্ষেত্রে দেখা যায়। এটা হলো ফ্যালিক স্টেজ। এবং তারা অপোজিট সেক্সের বাচ্চাদের সাথে অনেক সময় খেলাধুলা করার জন্য একটু বেশি কি বলবো একটু ইন্টারেস্টেড থাকে। তারপরে হচ্ছে তোমার লেটেন্সি পিরিয়ড, লেটেন্সি স্টেজ। এটা কি বলা হচ্ছে 5-6 বছর থেকে অ্যাডোলেসেন্ট এজ পর্যন্ত, 13-14 বয়স পর্যন্ত এটা জেনারেলি বলা হচ্ছে। এখানে কি বলছে, এখানে বাচ্চাদের মধ্যে মানে বোধ বয়েজ এবং গার্লসের মধ্যে তাদের সেক্সুয়াল অর্গানসের ডেভেলপমেন্টটা এই বয়সে তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং এখানে তাদের যে সেক্সুয়াল ইন্টারেস্ট বা সেক্সুয়াল ডেভেলপমেন্টটা যেটা মানে তাদের এই প্রিভিয়াস পিরিয়ডে যেটা হয়েছিল সেটা এই স্টেজে অনেকটা লেটেন্ট, অনেকটা সুপ্ত অবস্থায় থাকে, মানে সেক্সুয়াল ডিজায়ারটা অতটা থাকে না। সেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়তো ধীরে ধীরে হচ্ছে, সেক্সুয়াল ডিজায়ারটা মানে অন্য সেক্সের প্রতি তাদের একটু বেশি ইন্টারেস্ট শো করা বা খেলাধুলোর একটু ইন্টারেস্ট জাগা সেগুলো থাকে, কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা এখানে লেটেন্ট বসে থাকে, মানে লুপ্ত অবস্থায় থাকে। তারপরে হলো জেনাইটাল স্টেজ। জেনাইটাল স্টেজ হচ্ছে অ্যাডোলেসেন্ট টু অ্যাডাল্টহুড। এখানে তাদের মধ্যে সেক্সুয়াল অর্গানস বা সেক্সুয়াল ডেভেলপমেন্টটা মোটামুটি প্রায় পুরোটাই হয়ে যায় এবং অপোজিট সেক্সের প্রতি তাদের ইন্টারেস্টটা এই ক্ষেত্রে অনেকটাই এস্টাবলিশ হয় এবং তারা অনেক সময় অপোজিট সেক্সের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করে তাদের ফর সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফ্লুইডের এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে ওরাল স্টেজ, তারপরে হলো অ্যানাল স্টেজ, তারপরে হলো ফ্যালিক স্টেজ, তারপরে হলো লেটেন্সি স্টেজ বা লেটেন্সি স্টেজও বলতে পারো, পিরিয়ডও বলতে পারো, তারপরে হলো জেনাইটাল পিরিয়ড। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে তোমরা জেনারেলি এই ওয়ার্ডস গুলো শুনে থাকবে, যেহেতু আমি লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজেস নিয়ে আলোচনা করছি। এখানে আমাদের প্রিনেটাল এজ, প্রিনেটাল PRE ড্যাশ দিয়ে নাটাল NATAL, প্রিনেটালের এজের কথা শুনেছি। এই এজটা কোনটা বলছে, ইনসেপশন, মানে যেদিন থেকে কোনো প্রেগনেন্ট মহিলা তার মধ্যে বাচ্চা ইনসেপ্ট হচ্ছে সেই থেকে একদম বার্থ টিল বার্থ পর্যন্ত, জন্ম হওয়ার আগে পর্যন্ত, জন্ম হওয়া পর্যন্ত প্রিনেটাল। পোস্টনাটাল বলছে বার্থ থেকে ফার্স্ট 4 উইকস। প্রিনেটালটা হচ্ছে জন্মের আগে থেকে, আর পোস্টনাটালটা হচ্ছে জন্মের শুরু থেকে ফার্স্ট 4 উইকস, এটাকে বলা হয় পোস্টনাটাল বা নিওনাটাল বলা হয়। তারপরে আছে ইনফ্যান্সি, আর্লি ইনফ্যান্সি, লেটার ইনফ্যান্সি, তারপরে তোমার আসছে অ্যাডোলেসেন্ট, আর্লি অ্যাডোলেসেন্ট, লেটার অ্যাডোলেসেন্ট, এইভাবে এগুলো আসছে। এই টার্মগুলো জেনে রেখো, এই টার্মগুলো হয়তো মানে পরবর্তী ক্ষেত্রে তোমরা হয়তো শুনবে, অনেক ক্ষেত্রে হয়তো তোমরা অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো জানো, সেই জন্য তোমাদের জানার জন্য এই নামগুলো আমি বলে দিলাম, এই প্রিনেটাল এবং পোস্টনাটাল কনসেপ্টটা। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো যে পিগট, PIAGET, পিগট কি বলছেন। ওনার বিভিন্ন ধরনের লাইফ সাইকেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওনার কি কি ধরনের স্টেপস আমরা আছে সেগুলো আমরা একটু দেখবো। এখানে আছে পিগটস এর আছে জেনারেলি 4টে স্টেজ। নাম্বার 1 স্টেজ হলো সেন্সরি মোটর, সেন্সরি মোটর, SNSOR, সেন্সরি মোটর। এটাকে বলছে তোমার বার্থ, মানে জন্ম থেকে 2 ইয়ার্স পর্যন্ত, এই এজটাকে বলছে সেন্সরি মোটর। এটাতে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক বা ডেভেলপমেন্ট কি কি হচ্ছে, ডেভেলপমেন্ট অফ অবজেক্ট পার্মানেন্ট, ডেভেলপমেন্ট অফ মোটর স্কিল এবং সিম্বলিক রিপ্রেজেন্টেশন।
মানে অবজেক্ট মানে কোনটা টেবিল, কোনটা চেয়ার, কোনটা টিভি, কোনটা মা বাবা, এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারে এই সিন্স বার্থ থেকে 2 বছরের মধ্যে এই বয়সে। মোটর স্কিল মানে হাঁটা চলা সে মোটামুটি এই বয়সে তারা শুরু করে দেয়। এবং সিম্বলিক রিপ্রেজেন্টেশন মানে বললাম কোনটা বল, কোনটা পেন, এই জিনিসগুলো সে একটু একটু করে চিনতে এই সময় শুরু করে। তারপরে হলো প্রি অপারেশনাল এটা থেকে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এটা কি হচ্ছে ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানে তাদের কথা বলার ভঙ্গিমা বা সেই কথা বলার তাদের স্কিলটা এই সময় তাদের মধ্যে ডেভেলপমেন্ট হয়। মানে হয়তো মা, বাবা, দাদা, কাকু, এই এই ওয়ার্ড গুলো তারা এই সময় বলতে শেখে অনেক সময় হয়তো। তারপর হলো সিম্বলিক থিঙ্কিং অ্যান্ড ইকোসেন্ট্রিক থিঙ্কিং, মানে তোমার এই বয়সে তারা বললাম যে অবজেক্ট গুলো তারা এর প্রিভিয়াস ইয়ারে অনেকটা কিন্তু ধীরে ধীরে শিখছিল, এটাতে অনেকটা ডেভেলপমেন্ট হয়। কোনটা টিভি হয়তো বললো যে জল বোতলটা নিয়ে এসো, বা হয়তো টুথব্রাশ নাও, বা টয়লেটের জন্য ইয়ে করো, এই জিনিসগুলো এই এই ইয়ারে বা এই ডেভেলপমেন্ট স্টেজে আরো স্ট্রং হচ্ছে, সিম্বলিক থিঙ্কিং গুলো আরো স্ট্রং হচ্ছে, অবজেক্ট আইডেন্টিফিকেশন প্রসেসটা আরো স্ট্রং হচ্ছে। তারপরে হলো কংক্রিট অপারেশনাল ডেভেলপমেন্ট অফ কনজারভেন্স মাস্টারি অফ কনসেপ্ট অফ। এটা হলো 7 থেকে 12। এটাতে কি হয়, এটাতে তোমার আরো হয়তো বাড়ির বাইরে অনেক খেলতে যাচ্ছে, অনেক হয়তো বাড়িতে কার্টুন দেখছে, টিভি দেখছে, যারা খেলতে যাচ্ছে তারা খেলার টেন্ডেন্সিতে তাদের মধ্যে আরো ডেভেলপ হচ্ছে। যারা হয়তো বাড়িতে বসেই হয়তো টিভি দেখছে বা কার্টুন দেখছে, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তোমার তাদের মানে যে কাজটা করছে সেই কাজটা করার আরো টেন্ডেন্সি বা একটা কনজারভেন্সি তাদের মধ্যে তৈরি হচ্ছে। হয়তো বাড়িতে যাওয়ার টেন্ডেন্সি বা বাড়িতে বসে থাকার টেন্ডেন্সি হয়তো এক্ষেত্রে অনেকটা তার মধ্যে গ্রো করছে। প্রিন্সিপাল অফ কনজারভেন্সি। তারপরে হচ্ছে তোমার ফর্মাল অপারেশনাল, এটা হলো 12 থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত। ডেভেলপমেন্ট অফ লজিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, মানে ভেবেচিন্তে কথা বলা বা ভেবেচিন্তে কাজ করার টেন্ডেন্সি তাদের মধ্যে ডেভেলপ বা আরো স্ট্রং। This concrete operational stage, physical thought, formal operational stage. এই 4টে জেনারেলি উনি স্টেজ গুলো বলেছেন। ফার্স্ট হলো সেন্সরি মোটর, তারপরে হলো প্রি অপারেশনাল, তারপর হলো কংক্রিট অপারেশনাল, তারপর হলো ফর্মাল অপারেশনাল। এই 4টে স্টেজের কথা উনি এখানে বলেছেন আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপরে হলো আমাদের যিনি পরের অথর আছেন ইরিকসন। ইরিকসন কি বলেছেন আমরা একটু দেখি। ইরিকসন থিওরি অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, এখানে কি কি স্টেজের কথা বলা আছে সেগুলো আমরা একটু দেখি। এখানে উনি বলেছেন যে হ্যাঁ, ট্রাস্ট ভার্সেস ডিস্ট্রাস্ট স্টেজ বা মিস্ট্রাস্ট স্টেজ। ট্রাস্ট মানে বিশ্বাস ভার্সেস মিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, একটা স্টেজ এবং থিওরি কিভাবে হচ্ছে সেটা আমরা দেখি। এখানে জেনারেলি বলা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু ইরিকসন দ্য ফার্স্ট স্টেজ অফ সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট অফারিং ফ্রম বার্থ টু 18 মান্থ, মানে 1.5 বছর বয়স পর্যন্ত। বার্থ থেকে 1.5 বছর বয়স পর্যন্ত বলা হচ্ছে এই স্টেজটাকে বলা হচ্ছে ট্রাস্ট এবং মিস্ট্রাস্ট। এটাতে কি হচ্ছে আমরা একবার দেখবো জাস্ট। এটাতে কি বলা হচ্ছে, এটাতে ফিলিং অফ ট্রাস্ট ফ্রম সাপোর্ট এবং ফিলিং অফ কনসার্ন ফ্রম আদার। মানে ধরো বাচ্চাটা হয়তো কাঁদছে, কান্নার সাথে সাথে হয়তো মা বা বাবা বা বাড়ির অন্য কেউ হয়তো তাকে কোনো কিছু হয়তো খেলনা বা হয়তো খেতে দিল, মানে কান্নাটা বুঝে সেই অনুযায়ী রেসপন্স করলো, মানে তাকে সাপোর্ট করলো, কেয়ার করলো, সেক্ষেত্রে তার প্রতি একটা ট্রাস্ট জন্ম। আবার অপোজিটটা হচ্ছে মিস্টার, মানে হয়তো সে কাঁদছে, কান্নার সাথে হয়তো মা হয়তো
ফিডিং করছে না, বা হয়তো কোনো খেলনার জন্য খেলনা হয়তো দিতে চাইছে না, হয়তো কেউ একজন বসে রয়েছে কিন্তু সে হয়তো তাকে দিতে চাইছে না, সেক্ষেত্রে তার প্রতি একটা মিসট্রাস্ট, একটা অবিশ্বাস, এবং যে হয়তো তার প্রতি রেসপন্স করছে তার প্রতি ট্রাস্ট জন্মাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউটফুল রেসপন্সেস। এটা হচ্ছে 1.5 বছর থেকে 3 বছর। এটাতে কি হচ্ছে, অটোনমি মানে বুঝতে পারছো, নিজে নিজে কাজ করার একটা টেন্ডেন্সি এখানে তৈরি হচ্ছে। এটাতে কি হচ্ছে, the period during which, according to Erikson, the child develop independence and autonomy if exploration and freedom are encouraged। মানে হয়তো সে হয়তো কোনো চেয়ার একটা ধরে হয়তো দাঁড়ালো, এবং সে দাঁড়ানোর পর চেয়ারটা হয়তো সরিয়ে নেওয়া হলো, তাকে বলা হলো আয় বাচ্চা, আয় কাছে আয় কাছে, তাকে বলা হলো এগিয়ে যাওয়ার জন্য বলা হলো। সে হয়তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করে এগিয়ে গেল উইদাউট এনি সাপোর্ট। সে হয়তো একটু 2 পা 4 পা হয়তো এগিয়ে গেল। সেক্ষেত্রে এটা তাকে এনকারেজ করা হচ্ছে, ফ্রিডম দেওয়া হচ্ছে যাতে নিজের পায়ে হেঁটে হেঁটে এগিয়ে যায় বা হেঁটে হেঁটে দাঁড়ায়। অটোনমাস সেম। আর অনেক ক্ষেত্রে দেখা গেল কোনো বাবা মা হয়তো খুব প্রচন্ড কেয়ারিং, বাচ্চাটা হয়তো কোনোভাবে একা ছাড়ে না, হয়তো বাবা মা নিজের হাত ধরিয়ে হয়তো দাঁড় করিয়ে রাখে, দাঁড় করানোর পর হয়তো ধরেই থাকে, ছাড়ে না, একটা কনজারভেটিভ কেয়ারিং। হ্যালো হ্যালো, কোনো ডিস্টারবেন্স হয়েছিল? হ্যাঁ, এক্ষেত্রে হ্যালো স্যার, ভয়েস রিপিট হচ্ছে স্যার। ইকো হচ্ছে? ইকো? হ্যাঁ 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 স্যার, ইকো হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখি হোস্ট। একটু দেখুন না স্যার। হ্যাঁ দেখছি। হ্যালো হোস্ট। স্যার বলছি যে আপনি কি দুটো ডিভাইসে অন আছেন? না মানে না 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 না, ও একটাতে। তাহলে ওই হ্যাঁ, তাহলে নেটের জন্য না স্যার, নেটের জন্য আপনার একটা আসছে ওই যে আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো বলে, নেটের প্রবলেমের জন্য হচ্ছে স্যার। তাহলে আচ্ছা, কি করবো এই ক্ষেত্রে? আমার তো কিছু করণীয় নেই। ইকোটা হ্যাঁ নেটের জন্য হচ্ছে, নেটের কানেক্টিভিটিটা ঠিক হলে আবার ঠিকও হয়ে যাবে নিজে থেকে, তাহলে আবার কিছু করার নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ তোমরা একটু হ্যাঁ, কষ্ট করেই শোনো, নেটের জন্য হচ্ছে, নেট তো কারোর হাতে নেই। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছিলাম একটু জোরে বলুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আপনি না একটু মাইক্রোফোনটা একটু মুখের সামনে নিয়ে কথা বলুন, হেডফোন হ্যাঁ হ্যাঁ, মুখের সামনে আছে। হ্যাঁ তাড়াতাড়ি আর একটু আচ্ছা, একটু ঠিক আছে ভালো ঠিক বেটার আছে শুনতে পাবে ওরা। ঠিক আছে আর একটা নিচ্ছি কাজ। হ্যাঁ হ্যাঁ, নেক্সটটা হলো তোমার অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউটফুল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে যেটা বললাম যে তাকে যখন ফ্রিডম বা এনকারেজ করা হচ্ছে, মানে সেলফ ভাবে বা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কিছু কাজ করার ক্ষেত্রে, তার মধ্যে সেটা অটোনমিটা আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। এবারে অপোজিট ক্ষেত্রে কি হয়, হয়তো দেখা গেল তো আর বাবা মা অনেকটা কেয়ারিং, হয়তো একা তাকে ছাড়ছে না বা একা একা কোনো কাজ তাকে করতে দিচ্ছে না। সেক্ষেত্রে তারা যখন হয়তো পরবর্তী ক্ষেত্রে নিজে কিছু নিজে কিছু করার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়, বা যদি তাকে বলা হয় নিজে কিছু কাজ করার জন্য, সেক্ষেত্রে তারা একটু ডাউটফুল এবং একটু তারা একটু হেজিটেট বোধ করছে, যেহেতু তারা তার প্রিভিয়াস স্টেজ গুলোতে বা প্রিভিয়াস এজ গুলোতে তাদেরকে সেই কোনো কাজ ইন্ডিপেন্ডেন্টলি ভাবে করতে দেওয়া হয়নি বলে, পরবর্তী বা লেটেস্ট স্টেজে যখন তাদের করতে দেওয়া হচ্ছে, তারা একটু লজ্জা বা একটু ইতস্তত বোধ করছে। নেক্সট হলো আচ্ছা, নেক্সট হলো ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট স্টেজ। মানে বাচ্চাদেরকে যখন এনকারেজ করা হচ্ছে, তখন তারা ধরো এজটা হলো 3 to 6 ইয়ার। এই যে কি করছে, ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কিছু চাইছে বা অনেক কিছু কাজ তারা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে করছে। সেক্ষেত্রে যারা হয়তো ভালো কাজ কিছু করতে হয়তো নিজে গিয়ে হয়তো জল খাওয়ার চেষ্টা করছে, পারছে না, চেষ্টা করছে। আবার দেখা গেল হয়তো মানে অনেক ক্ষেত্রে হয়তো মানে এম্বারাসিং কিছু কাজ বা হয়তো খারাপ কাজও কিছু করছে, হয়তো দেখা গেল ঘড়িটা কোথাও পড়ে আছে, ঘড়িটা হয়তো মানে নিতে গিয়ে হয়তো পড়ে গেল, বা ফোনটা কোথাও রাখা আছে, হয়তো ফোনটা নিতে গিয়ে হয়তো পড়ে গেল। এইগুলো ক্ষেত্রে হয়তো তাকে বকা খেতে হচ্ছে, এবং দেখা গেল ভালো কিছু কাজ করতে যাচ্ছে, হয়তো জল খেতে যাচ্ছে, বা হয়তো দেখা গেল সে হয়তো
টয়লেটের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু তার হয়তো টয়লেট পেয়েছে তার জন্য হয়তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে ভালো কাজ করতে গেলে সে রিওয়ার্ড পাচ্ছে, এবং হয়তো সে হয়তো অজ্ঞাতবশে কিছু খারাপ কাজ করে দিচ্ছে, সেগুলো করার ফলে সেগুলো সে হয়তো প্যারেন্টসদের কাছ থেকে একটু পানিশমেন্ট পাচ্ছে বা নেগেটিভ রেসপন্স পাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস বিল্ড স্টেজ। নেক্সট হলো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, এখানে কি হচ্ছে, এখানে এজটা হচ্ছে 6 to 12 ইয়ার্স। এখানে কি হচ্ছে, they develop positive social interaction with others and may feel inadequate and become less sociable। মানে এটাতে কি হচ্ছে তোমার, তাদের মধ্যে কম্পিটেন্সি মানে হয়তো লেখাপড়ার বা শেখার স্কিলস গুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে, বোঝার ক্ষমতাগুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে, তাদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং গুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। আবার যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা ইনফিরিয়র থেকে যাচ্ছে, হয়তো তাদের মধ্যে তোমার পড়াশোনা হয়তো তাদের মধ্যে ঢুকছে না বা বুঝতে পারছে না, হয়তো বাড়ির কাজ হয়তো দিয়েছে, সে কাজগুলো হয়তো তারা ঠিকঠাক করছে না, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি। ইনফিরিয়রিটি মানে তাদের মধ্যে একটা মানে একটা কি বলবো, একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার একটা কাজ করছে, তাদের মধ্যে একটা খারাপ গুণগুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। আর যারা এই পড়াশোনার ক্ষেত্রে হয়তো মন দিচ্ছে, ঠিকঠাক ভাবে টাইমে পড়তে বসছে, পড়াগুলো ঠিকঠাক করছে, তাদের মধ্যে একটা ইন্ডাস্ট্রি বা কম্পিটেন্স ডেভেলপ হচ্ছে, বা স্কিল গুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। নেক্সট দেখি, নেক্সট আছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন মানে তাদের মধ্যে একটা পরিচিতি এবং তাদের যে কি রোল হবে, মানে ফ্যামিলিতে অ্যাজ ওয়েল অ্যাজ তার পিয়ার গ্রুপের ক্ষেত্রে কি রোল হবে, সেই মধ্যে একটা কনফিউশন তাদের মধ্যে তৈরি হচ্ছে। এটাকে হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ, মানে 12 পরের যে বয়সটাকে সেটাকে বলছে অ্যাডোলেসেন্ট স্টেজ। এটাকে বলছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এটা কি বলছে, অ্যাওয়ারনেস অফ ইউনিকনেস অফ সেলফ, নলেজ অফ রোল টু বি ফলোড, মানে তাদের একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি করার একটা ইচ্ছা শক্তি বা একটা বলো সেলফ ইমেজ তৈরি করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হচ্ছে। এবং কি রোল, ফ্যামিলিতে কি রোল প্লে করবে, বাড়ির কোনো কাজে কি হাত দেবে না কি করবে, তারা একটা কনফিউশনের মধ্যে রয়েছে। তাদের ফ্যামিলিতে কি রোল হবে এবং পিয়ার গ্রুপের সাথে কিভাবে রিলেট করবে, সেই বিষয়ে একটা তাদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। ওই জন্য এটা বলছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন স্টেজ। নেক্সট হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, আর্লি অ্যাডাল্টহুড মানে অ্যাডোলেসেন্স পরের স্টেজটা। এটা কি বলছে তোমার, অ্যাওয়ারনেস অফ ইউনিকনেস অফ সেলফ, ডেভেলপমেন্ট অফ লাভিং সেক্সুয়াল রিলেশনশিপ অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডশিপ, মানে তার যে পিয়ার গ্রুপ আছে সে পিয়ার গ্রুপের সাথে তাদের একটা ইন্টিমেস বা একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, এবং তাদের এবং অপোজিট সেক্সের প্রতি একটা কেয়ারিং, একটা লাভিং একটা ফিলিংস তাদের মধ্যে তৈরি হচ্ছে। অপোজিট ক্ষেত্রে কি হচ্ছে, যারা হয়তো পিয়ার গ্রুপের সাথে তার ফ্রেন্ডের সাথে রিলেট করতে পারছে না, তারা কি হচ্ছে আইসোলেশনে থেকে যাচ্ছে বা একাকী থেকে যাচ্ছে, তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করছে, তারা মানে সমাজ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। তারপরে হলো নেক্সট হলো জেনারেল অ্যাক্টিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। এটা হলো মিডিল অ্যাডাল্টহুড। জেনারেল অ্যাক্টিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, মিডিল অ্যাডাল্টহুড। এটি কি বলছে, সেন্স অফ কন্ট্রিবিউশন টু দ্য লাইফ, মানে তাদের জীবনে বা সমাজে একটা অবদান রাখার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হচ্ছে, মানে নতুন কিছু করার বা নতুন কিছু দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে, যারা আমি বললাম যারা সমাজের সাথে বা পিয়ার গ্রুপের সাথে তাদেরকে মানিয়ে নিতে পারছে না বা রিলেট করতে পারছে না, তারা আইসোলেশনে থেকে যাচ্ছে ফর কন্টিনিউয়াস পিরিয়ড অফ টাইম, মানে স্ট্যাগনেশন থেকে যাচ্ছে, মানে একই জায়গায় থেকে যাচ্ছে, মানে তাদের
কারোর সাথে কমিউনিকেশন হচ্ছে না, তারা কারোর সাথে রিলেট করতে পারছে না, মানে একাকী থেকে যাচ্ছে। নেক্সট হলো ইগো ইন্টিগ্রিটি অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসঅ্যাপিয়ার, এটাতে কি হলো লেটার অ্যাডাল্টহুড। এটাতে কি হচ্ছে তোমার তাদের মধ্যে সেন্স অফ ইউনিটি ইন লাইফস অ্যাকমপ্লিশমেন্টস, মানে তাদের জীবনে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত কোনটা উচিত নয়, তার একটা সেন্স অফ একটা রেসপন্সিবিলিটি বা সেন্স অফ থিঙ্কিং বা লজিক্যাল থিঙ্কিং তাদের মধ্যে গ্রো করছে বা ডেভেলপ হচ্ছে, যে এই জিনিসটা করা উচিত ফ্যামিলির জন্য বা সোসাইটির জন্য, এই জিনিসগুলো তাদের মধ্যে ডেভেলপ হচ্ছে। অপোজিটে কি হচ্ছে রিগ্রেট ওভার লস্ট অফ অপরচুনিটি। হয়তো তারা কোনো কিছু নিজের ফ্যামিলির জন্য বা নিজের জন্য বা সোসাইটির জন্য কোনো কিছু করার সুযোগ হয়তো পেয়েছিল, কিন্তু সেটা সে কাজে লাগাতে পারেনি, বা সেটা তাকে হয়তো কোনো কাজ বা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল কিন্তু সে ঠিকঠাক ভাবে করতে পারেনি। তার ফলে তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে একটা ডিপ্রেশন, একটা স্ট্রেস, একটা লো সেলফ এস্টিম তার মধ্যে গ্রো করছে বা জেনারেট হচ্ছে। তাহলে এই স্টেজগুলো আমরা আমাদের ইরেকশনের স্টেজ হিসেবে আমরা এটাকে দেখছি। ফার্স্ট কি হলো ট্রাস্ট ভার্সেস মিস্ট্রাস্ট, সেকেন্ড হলো অটোনমি ভার্সেস সেম এন্ড ডাউটফুল, নেক্সট হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, নাম্বার ফোর্থ হলো ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, ফিফথ হলো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, সিক্সথ হলো ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, সেভেন্থ হলো জেনারেল অ্যাক্টিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, এইথ হলো ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসঅ্যাপিয়ার। এটা আমাদের হলো ইরেকশনের স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট or stages of life development. নেক্সট হচ্ছে আমাদের ইরেকশন যে পিকেট হলো, তারপর হলো কোলসবার্গ। কোলসবার্গ কি বলছে দেখি। আচ্ছা, কোলসবার্গ কি বলছেন, কোহেলসবার্গ, KOHLBERG, কোলসবার্গ কি বলছেন, ওনার আবার বিভিন্ন লেভেল আছে, লেভেলের বিভিন্ন স্টেজ আছে, এগুলো আমরা একটু দেখবো। উনি লেভেল 1-এ বলছেন যে প্রি কনভেনশনাল মোরালিটি, এর আবার বিভিন্ন স্টেজ আছে। স্টেজ 1-এ কি আছে, ওবিডিয়েন্স ভার্সেস পানিশমেন্ট, আর স্টেজ 2 আছে রিয়ার্ড ভার্সেস পানিশমেন্ট। তাহলে লেভেল 1-এ কি বলছে প্রি কনভেনশনাল মোরালিটি, এটাতে কি বলছে অ্যাট দিস লেভেল দ্য concrete interest of individuals are considered in terms of rewards and punishment, মানে রিওয়ার্ড এবং পানিশমেন্টের থ্রুতে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো বা ইন্টারেস্ট গুলো তারা সেটা সেভাবে ভিউ করছে। মানে এখানে স্টেজ 1-এ বলছে ওবিডিয়েন্স ভার্সেস পানিশমেন্ট, এটা কি বলছে অ্যাট দিস স্টেজ পিপল stick to rules in order to avoid punishment and obedience occurs for its own sake, মানে সমাজের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো বা ফ্যামিলিতে যে রুলস গুলো আছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করছে, এটা বলা হয় ওবিডিয়েন্স। আর একটা পানিশমেন্ট অপোজিট, হয়তো বাড়ির মা বাবা কারো কথা শুনছে না বা ফ্যামিলির রুলস কারো কথা শুনছে না, হয়তো কোনো একটা ফ্যামিলির যে কালচার সেই কালচার গুলো সে কনফর্মিটি করছে না, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা পানিশমেন্ট বা পানিশমেন্টের একটা তাদের প্রভিশন থাকছে তাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। স্টেজ 2-এ কি বলছে রিওয়ার্ড ওরিয়েন্টেশন, এটাকে অ্যাট দিস স্টেজ রুলস আর ফলোড অনলি ফর পারসনস ওন বেনিফিট, ওবিডিয়েন্স অকার্স বিকজ অফ রিওয়ার্ডস দ্যাট আর রিসিভড, মানে ওবিডিয়েন্স হলে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এই রিওয়ার্ড গুলো পাওয়ার ফলে তাদের যে বিহেভিয়ার গুলো রয়েছে সেই বিহেভিয়ার গুলো পজিটিভ হচ্ছে, গুড হচ্ছে, এবং এইগুলি তারা ইন ফিউচারে তারা কন্টিনিউ করার চেষ্টা করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লেভেল 2। লেভেল 2 কি বলছে কনভেনশনাল মোরালিটি, এটা কি বলছে গুড বয় morality individual at this stage show an interest in maintaining the respect of others and doing what expected for them, এটাই বলছি যে সমাজে গুড বয় কাদেরকে বলছে যারা সোসাইটাল রুলস নর্মস ও ফ্যামিলি রুলস নর্মস গুলো মেনে চলছে, তাদের মধ্যে একটা গুড বা পজিটিভ মোরালিটি তৈরি হচ্ছে ফর taking the
বা ক্যারিং আউট দ্য রুলস রেগুলেশন নর্মস অফ দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি, মানে সমাজের এবং পরিবারের যে নিয়মাগুলো মেনে চলার ফলে তার মধ্যে একটা গুড বয় ইমেজ একটা তাদের মধ্যে তৈরি হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার মেনটেনিং মোরালিটি। মানে অথরিটি মানে তোমার এখানে ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ নেবারহুড বা স্কুল যে নিয়মাবলী রয়েছে সেগুলো সে মেনে চলার চেষ্টা করছে অ্যাট দি স্টেজ, এবং সোসাইটাল অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটাল যে রুলস সেগুলো তারা মেনে চলার চেষ্টা করছে, সেগুলো হলো কনভেনশনাল মোরালিটি। নেক্সট হলো লেভেল 3, এটা হলো পোস্ট কনভেনশনাল মোরালিটি। এর নেক্সট স্টেজ হলো এর নেক্সট স্টেজ হলো মোরালিটি অফ কন্ট্রাক্ট। এটা কি বলছে? কন্ট্রাক্ট, ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড ডেমোক্রেটিক্যালি অ্যাকসেপ্টেড ল। People at this stage do what is right because of sense of obligation of laws which are agreed upon by the society, family as well as other individual। মানে এটা তো ওই পোস্ট কনভেনশন, মানে সমাজের যে নিয়মাবলী গুলো সেগুলো তারা মানে হয়তো প্রেজেন্ট ছিল, ইন ফিউচারেও যেগুলো তোমার নতুন নতুন রুলস রেগুলেশন যেগুলো সমাজের মধ্যে ফ্যামিলির মধ্যে যেগুলো ইভলভ হচ্ছে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেগুলো তারা মেনে চলছে বা মেনে চলার চেষ্টা করছে অ্যাজ ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল যে মেনে চলছে তা না, প্রত্যেকেই সেই রুলস গুলো তারা ফলো করছে, সেটা হলো মোরালিটি অফ কন্ট্রাক্ট। আরেকটা হলো মোরালিটি অফ ইন্ডিভিজুয়াল প্রিন্সিপলস অ্যান্ড কোশন। At this final stage, a person follows laws because they are based on universal ethical principles. Laws that violate the principle are disobeyed. মানে এখানে তোমার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে লজ বা রুলস যেগুলো আছে সেগুলো তারা প্রত্যেকেই ইউনিফর্মলি মেনে চলার চেষ্টা করছে, সোসাইটিতে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফ্যামিলিতে। এগুলো হলো তোমার কোলসবার্গের লেভেল অফ মোরাল রিজনিং বা মোরাল ডেভেলপমেন্ট অফ স্টেজ। এখানে বিভিন্ন ধরনের লেভেল আছে, লেভেলে বিভিন্ন স্টেজ আছে। লেভেল 1 এর দুটো স্টেজ, লেভেল 2 এর দুটো স্টেজ, লেভেল 3 এর তিনটে স্টেজ। তো টোটাল 6টা স্টেজ আছে এবং প্রত্যেকটা স্টেজেই একটা তোমার রিওয়ার্ড, পানিশমেন্ট এবং মোরালিটি এবং ফ্যামিলি রুলস রেগুলেশন, সোসাইটি রুলস রেগুলেশন যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো মেনে চলার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো সেটা হলো যে তোমার কি আছে নেক্সট টপিকটা, সেটা হলো রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, হিউম্যান গ্রোথ অ্যান্ড বিহেভিয়ার। হিউম্যান গ্রোথ অ্যান্ড বিহেভিয়ারের ক্ষেত্রে তোমার ফ্যামিলি, তোমার হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কি কি রুলস আছে সেগুলো আমরা দেখবো। এখানে তোমার আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। হেরিডিটি মানে আমাদের বংশ পরম্পরা বা আমাদের ফ্যামিলিগত যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো আমাদের পরবর্তী জীবনে আমাদের এগুলো প্রতিফলিত হচ্ছে। এবং এনভায়রনমেন্ট মানে হলো বাহ্যিক যে পরিবেশ, সেটা হলো তোমার এখানে শুধু পরিবেশ মানে শুধু এনভায়রনমেন্ট নয়, এখানে পরিবেশ মানে বলতে চাইছি যে তোমার পিয়ার গ্রুপ, তোমার সোশ্যাল যে রিলেশনশিপ রয়েছে, এখানে তোমার পিয়ার গ্রুপ, ফার্স্ট অফ অল আসবে তোমার নেবারহুড আসবে, পিয়ার গ্রুপ আছে, হ্যালো স্যার। তারপরে তোমার এদিকে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, এখানে তোমার পিয়ার গ্রুপ বা নেবারহুড, স্কুলস বা সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে
সেগুলো তোমার চারিত্রিক গঠনে বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে যে প্রভাব বা ইনফ্লুয়েন্স তোমার মধ্যে যেগুলো রয়েছে সেগুলি হলো এনভায়রনমেন্টের যেমন ধরো গেল তোমার ফ্যামিলি টু ফ্যামিলি একই পার্সোনালি তোমার বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন স্কিলটা ডিফার হয়। মানে যারা ধরো গ্রামে থাকে তাদের মধ্যে একটু ইমিউনিটি পাওয়ারটা একটু জেনারেলি ইমিউনিটি পাওয়ারটা একটু বেশি থাকে, বা তাদের তোমার সহ্য করার শক্তি বা একটু বেশি কর্মটা হয় ইন রেসপেক্ট টু দ্য পার্সন লিভিং ইন আরবান এরিয়া। আরবান এরিয়াতে যারা থাকে, রুরাল এরিয়াতে যারা থাকে, একই পার্সনের তোমার তাদের মধ্যে কাজ করার বা পার্সোনালিটি অনেক ডিফার হয়। এটা কি কারণে হয়? একটা পার্সন ধরো একটা রুরাল ফ্যামিলি থেকে বিলং করছে, আর একজন হয়তো সে আরবান ফ্যামিলি থেকে বিলং করছে, তার মধ্যে পার্সোনালিটি ডিফারেন্স গুলো কেমন হয়? অবশ্যই ডিফারেন্স হবে যদি রুরাল ব্যাকগ্রাউন্ডে এবং সে আরবান ব্যাকগ্রাউন্ডে। সেক্ষেত্রে সে ডিফারেন্স গুলো কি কি হচ্ছে? হয়তো তাদের কথা বলার ধরন, তাদের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বা তাদের লার্নিং ক্যাপাবিলিটি, কগনিশন ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ডিফার করে। রুরাল এরিয়াতে যে থাকে বা আরবান এরিয়াতে যে থাকে সেম হয় না, তাদের মধ্যে এটা ডিফার করে কি কারণে? এনভায়রনমেন্ট প্রভাব ফেলছে একটা, তার পিয়ার গ্রুপ কেমন, তা কোন স্কুলে সে পড়ছে, কোন কোন পিয়ার গ্রুপের সাথে সে সময় কাটাচ্ছে বা সে কমিউনিকেশন করছে, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো তাদের পরবর্তী জীবনে প্রেজেন্ট লাইফে তো এফেক্ট ফেলেই, পরবর্তী জীবনে অনেকটা এফেক্ট ফেলে। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি টু ফ্যামিলি, কালচার টু কালচার, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যাল লোকেশন, এগুলো একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু প্রভাব ফেলে বা অনেক কিছু প্রভাব আমরা দেখতে পাই। এখানে একজন অথর আছেন, উনি কিছু স্টাডি করে দেখেছেন। হ্যাঁ, ওনার নাম হলো গ্যালটন, GALTON। গ্যালটন লক্ষ্য করেছেন যে স্বাভাবিক বা প্রাকৃতিক ভাবে প্রাপ্ত উপহার, যা একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পরিবাহিত প্রাকৃতিক নিয়মে, যেটি মানুষকে আরো উন্নত করতে সাহায্য করে। এখানে তার তিনি গবেষণা করে দেখেছেন যে মানুষের শারীরিক কিছু বৈশিষ্ট্য, যেমন চোখের রং, চুলের রং বা নাকের আকৃতি প্রভৃতি তাদের পূর্বজন্ম থেকে প্রভাবিত হচ্ছে। মানে চুলের রং, চোখের রং বা চোখের ধরন, নাকের আকৃতি বা অনেকটা ফেসিয়াল যে ইয়েটা, সেটা অনেকটা দেখবে তোমার প্রিভিয়াস ফ্যামিলি মেম্বার্স বা তোমার বাবা মা কাছ থেকে অনেকটা দেখবে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেকটা প্রভাবিত হচ্ছে। কথাটা খুব আস্তে হ্যাঁ, কথাটা কি শোনা যাচ্ছে না? খুব ভালো, মানে কাটা আসছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখ, ওটা ইন্টারনেটের সমস্যা বলছে, ইন্টারনেট আমার স্পিডটা বোধহয় স্লো আছে, ওই জন্য আমি আবার দেখছি। তাও ইন্টারনেট স্পিড তো ঠিকই রয়েছে, কথাগুলো কেটে যাওয়ার কথা নয়। যাই হোক, আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে শোনানো যায়, বোঝানো যায়, সেভাবে আমি চেষ্টা করছি। সবই তো ঠিকঠাকই আছে। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম, হ্যাঁ, গ্যালটন বলে একজন অথর আছেন, উনি এই জিনিসটা লক্ষ্য করেছেন যে আমাদের পরবর্তী জীবনে বা আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের বংশ পরম্পরায় কিছু কিছু জিনিস আমরা প্রভাবিত হতে দেখি, যেমন চোখের রং, চুলের রং, নাকের আকৃতি প্রভৃতি গুলো পূর্বজন্ম থেকে প্রভাবিত হয়। সেটা গ্যালটন বলে যে অর্থাৎ তিনি লক্ষ্য করেছেন। আর একটা কি হয় তোমার, আমরা যে পরিবেশে বড় হচ্ছি, সেই পরিবেশের এফেক্টটা আমাদের বর্তমান জীবন এবং ফিউচার লাইফের ক্ষেত্রে অনেকটা প্রভাবিত করে।
মানে আমাদের ধরো অ্যাডাপ্টেবিলিটি, মানে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাও কিন্তু আমাদের কোন পরিবেশে থাকছি বা কোন পরিবেশে আমরা হচ্ছে সেটা অনেক ইনফ্লুয়েন্স করে আমাকে, ঠিক আছে। এবং ক্ষেত্রে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার হেরিডিটি এবং এনভায়রনমেন্ট অনেক ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্স করে। হেরিডিটি মানে হলো আমাদের বংশ পরম্পরা বা আমাদের অ্যানসেস্টর বা আমাদের বংশগতি, সেটা অনেক ক্ষেত্রে আমাদের পরবর্তী জীবনে অনেকটা প্রভাব ফেলে বা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা ইনফ্লুয়েন্স করে। এবং এনভায়রনমেন্ট মানে হলো পরিবেশ। পরিবেশ মানে এখানে শুধু আমরা যে বাসস্থানে থাকছি সেটা নয়, বাসস্থানে যেটা থাকছি সেটা তো অবশ্যই আছে, এবং পিয়ার গ্রুপ যাদের সাথে আমরা রিলেট করছি, কোন আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে, তারপর আমাদের কোন পরিবেশে বসবাস করছি, মানে কাদের সাথে আমরা ইন্টারাকশন করছি, পিয়ার গ্রুপ কেমন আছে, কোন স্কুলে আমরা পড়াশোনা করছি, সেগুলো হলো আমাদের এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকখানি ইনফ্লুয়েন্স করে। সেটা ভালো হোক মন্দ হোক, সেটা আমাদের অনেকটা ইনফ্লুয়েন্স করে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা আমাদের ডেভেলপমেন্টে অনেক প্রভাব। দেখো একটা এক্সাম্পল দিয়ে বলি, কোন স্লাম এরিয়ার যে বাচ্চা যে গ্রোথ ডেভেলপমেন্ট, আর একটা ধরো কোন একটা মানে ওয়েল অফ ফ্যামিলি বা একটা ধরো আরবান কোন একটা ফ্যামিলির বাচ্চার সাথে যদি গ্রামের বা হয়তো কোনো স্লাম এরিয়ার বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখবো যে আরবান এরিয়ার যে বাচ্চা তার সেক্ষেত্রে শারীরিক গঠন বা তার হেলথ অনেকটাই সেই তোমার স্লাম এরিয়া বা গ্রামের যে বাচ্চা তার থেকে অনেক কিন্তু ডিফারেন্স আমরা লক্ষ্য করি। এটা কেন হয়? কেননা আমাদের যে পরিবেশে থাকছি, তোমার স্লাম এরিয়াতে জেনারেলি কি হয়, সেখানে হেলথ এন্ড হাইজিন অতটা মেনটেন হয় না। তারপরে বাচ্চা হয়তো সেই নিউট্রিশিয়াস ফুড পায় না বা টাইম টু টাইম খেতে পারে না। তারপর তোমার শিক্ষাগত অনেক কিছু অভাব তাদের মধ্যে দেখা যায়। কিন্তু আরবান এরিয়াতে জেনারেলি আমরা নিউট্রিশিয়াস ফুড পাচ্ছি, এডুকেশনটা ঠিকঠাক পাচ্ছি, হেলথটা আমাদের ভালো থাকছে, সেক্ষেত্রে আমাদের কগনিশন ডেভেলপমেন্টটা আরো ভালো হচ্ছে, টাইম টু টাইম আমরা ব্রেস্ট ফিডিং করাচ্ছি, ব্রেস্ট ফিডিং না হলে আমরা আরো বাজারজাত যে বেবি ফুড, সেই বেবি ফুড গুলো নিয়ে আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। কিন্তু একজন গ্রাম এরিয়া বা দুস্থ পরিবার বা স্লাম ফ্যামিলি থেকে বিলং করে সে বাচ্চা কিন্তু সেই অ্যাক্সেসটা পাচ্ছে না। সেক্ষেত্রে এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাকও বলতে পারো, যে আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, বিশেষ করে এনভায়রনমেন্ট, এটার ইনফ্লুয়েন্সটা আমাদের লাইফে অনেকটা বেশি, এবং এটা অনেকটা আমরা কন্ট্রোলও করতে পারি যদি আমাদের সেরকম পরিস্থিতিতে আমরা যদি বাচ্চাদেরকে বড় করে তুলতে পারি, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেকটাই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেকটাই ভালো হবে যদি তাকে আমরা খুব ভালো পরিবেশের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, সেটা হলো যে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট অনেকখানি প্রভাব রাখে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের পরবর্তী জীবনে আমাদের ব্যক্তিত্ব কেমন হবে, আমাদের তোমার চারিত্রিক গঠন কেমন হবে, সেগুলো আমরা এই হেরিডিটি এবং এনভায়রনমেন্ট অনেকটাই ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, এটা মোটামুটি হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কনসেপ্ট ছিল। মোটামুটি আমাদের হয়ে গেল, আর কিছুই নেই। ইউনিট 3 আর ইউনিট 4 হয়ে গেল। তো তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আপনি যে চ্যাপ্টার যেটা 3 তে পড়িয়েছেন, তো ওখান থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারেন একটু যদি বলেন।
এখানে দেখো, এখানে তোমার স্টেজেস অফ ডেভেলপমেন্ট, স্টেজেস স্যার অফ ডেভেলপমেন্ট বিভিন্ন আচ্ছা একটু আস্তে অথার আস্তে এখানে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ওই সিলেবাসই দেওয়া আছে দেখি তোমাদের। আচ্ছা আচ্ছা তোমাদের ওই এসএলএম যেটা দেওয়া আছে না, এসএলএম এ হুম, হুম, দেখবে হুম। বিভিন্ন বিভিন্ন অথারের বিভিন্ন তোমার স্টেজেস অফ ডেভেলপমেন্টের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। যেমন আমি অথারের নাম বলছি, যেমন দেওয়া আছে যে পিগেট, PIAGET, পিগারটা যেমন ইম্পর্টেন্ট। তারপর তোমার কোলসবার্গেরটা ইম্পর্টেন্ট। তারপর তোমার নেক্সট আছে ইরেকশন, এগুলো ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা এই যে অথারের যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট আছে, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আর একটা তোমাদের সিলেবাসে নেই, সেটাও যেটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা তোমাদের বললাম সিগমন্ড ফ্রয়েডের যেটা বললাম স্টেজেস অফ ডেভেলপমেন্ট, যেটা বললাম, যেটা তোমার ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, লেটেন্সি স্টেজ, জেনাইটাল স্টেজ, নেই, কিন্তু এটাও বলে আমার মনে হয়। বলছিলাম যে সিগমন্ড ফ্রয়েডের কোনো মতবাদ আছে? হ্যাঁ হ্যাঁ, বলো। নেটওয়ার্কের প্রবলেম স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। ওনার যেসব ডেভেলপমেন্ট ভালোভাবে, হ্যাঁ বলছি- বলছি সিগমন্ড ফ্রয়েড ওনার স্টেজেস অফ ডেভেলপমেন্ট কিছু উনি দেখিয়েছেন এখানে। ওনার ওই 5টা স্টেজেস অফ ডেভেলপমেন্টের কথা উনি বলেছেন। আরেকবার ঠিক বলুন আছে? না স্যার, প্লিজ, শোনা যাচ্ছে না। সিগমন্ড ফ্রয়েডের যে মতবাদ সিগমন্ড সেটা কি ফ্রয়েড, child development-এর উপর? হ্যাঁ বলছি সিগমন্ড ফ্রয়েড যেটা বলা আছে সেটা হলো স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এটা হলো তোমার সাইকোসোশাল ডেভেলপমেন্ট। সিগমন্ড বলেছেন সেটা হলো তোমার সাইকোসোশাল ডেভেলপমেন্ট যের কথা বলেছেন। ঠিক আছে, সেটা হলো তোমার লিখে নাও, যদি চাইলে লিখে নিতে পারো। সেটা ফার্স্ট হলো ওরাল স্টেজ, সেকেন্ড হলো অ্যানাল স্টেজ, থার্ড হলো ফ্যালিক স্টেজ, ফোর্থ হলো লেটেন্সি পিরিয়ড বা লেটেন্সি স্টেজও বলতে পারো, তারপর হলো জেনাইটাল স্টেজ। এইভাবে উনি 5টা স্টেজের কথা বলেছেন। এটা তোমার সাইকোসোশাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, স্যার আরেকটা কোয়ারি ছিল, বলছিলাম স্যার আমাদের অ্যাসাইনমেন্ট কি অনলাইনে এভাবেই দেওয়া হবে? অ্যাসাইনমেন্টের বিষয়ে এখন কিছু বলতে পারবো না, সেটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ বলো। আচ্ছা অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গেছে আজকে। ও, হয়েছে, আচ্ছা আচ্ছা, দেখো হ্যাঁ ওখানে চেক করো, ওখান থেকে পাবে। হ্যাঁ হ্যাঁ বলো, Assignment নেক্সট online কি দিয়েছে? বলছিলাম আমি আপনার সঙ্গে আগেও এই ব্যাপারে কথা বলেছি এনজিও নিয়ে। আমাদের চন্দননগরে আপনাকে বলেছিলাম যে চন্দননগরের সাইটে বইতে যেসব নাম্বার দেওয়া আছে ওগুলো কিন্তু লাগছে না, এবং শোনো মানে শোনো শোনো, এখন বলি, এখন ফিল্ড